স্বাগতম দর্শক। আজ আমরা যে ইতিহাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা আপনাকে স্কুল কলেজের বইয়ে শেখানো হয়নি। এটি বাংলাদেশ ও পাকিস্তানের ইতিহাসের একটি অন্ধকারচ্ছন্ন, রক্তাক্ত এবং চেপে রাখা অধ্যায়। আজ আমরা আলোকপাত করব 1971 সালের সেই ঘটনাবলীর উপর যা শুরু হয়েছিল একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র দিয়ে। এটি লজ্জা, বেদনা, বিশ্বাসঘাতকতা ও রক্তে লেখা একটি দীর্ঘ কাহিনী। এটি বাংলাদেশ ও পাকিস্তানের লাখ লাখ সাধারণ মানুষের ট্র্যাজেডির গল্প, যারা জানতো না কেন তাদের মরতে হবে, কারা তাদের মৃত্যুর জন্য প্রকৃতপক্ষে দায়ী। বসুন, মনোযোগ দিয়ে শুনুন। বন্ধুরা, এই গল্পটি শুধুমাত্র একটি ভিন্ন দৃষ্টিকোণ নয়, এটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা আমাদের সবার জানা উচিত। এই গল্পটি জানতে পুরো ভিডিওটি দেখুন। এরকম এক্সক্লুসিভ ও সেন্সরবিহীন কন্টেন্ট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করুন, যাতে ভবিষ্যতের কোনো ভিডিও আপনি মিস না করেন। আপনার একটি সাবস্ক্রিপশন ও শেয়ার আমাদেরকে এরকম সত্য ইতিহাস তুলে ধরতে অনুপ্রাণিত করে। 1947 সালে ব্রিটিশ ভারত ভাগের পর মানচিত্রে যে অদ্ভুত ও অপ্রাকৃত রাষ্ট্রের জন্ম হয় তার নাম ছিল পাকিস্তান। একই দেশে দুই অংশ, কিন্তু মাঝখানে হাজার মাইলের ভারতীয় ভূখণ্ড। শুধু ভৌগোলিক দূরত্বই নয়, ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, অর্থনৈতিক কর্মকাণ্ড সব দিক দিয়েই ছিল আকাশ পাতাল পার্থক্য। অনেক রাজনৈতিক বিশ্লেষক ও ইতিহাসবিদের মতে এই কৃত্রিম একত্রীকরণের ভিত্তি ছিল অত্যন্ত দুর্বল। এই বিভাজন একদিন না একদিন রাজনৈতিক বিভাজনের রূপ নেবে, তা ছিল একটি ঐতিহাসিক সম্ভাবনা। কিন্তু প্রশ্ন হলো, সেটি কিভাবে ঘটল? শান্তিপূর্ণ পথে, নাকি একটি ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে? এবং কারা ছিল এই রক্তপাতের পিছনের অদৃশ্য হাত? আজকের আলোচনা তারই ইঙ্গিত দেবে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই বিচ্ছিন্নতা কি শান্তিপূর্ণ উপায়ে আলোচনার টেবিলে সমাধান করা যেত না? যৌক্তিক উত্তর হলো হ্যাঁ, যেত। কিন্তু সেটি ইচ্ছাকৃতভাবে হয়নি। কারণ ভারতের একটি সুস্পষ্ট নথিভুক্ত ভূ রাজনৈতিক স্বার্থ ছিল এই বিভাজনকে রক্তাক্ত, অস্থিতিশীল ও অপরিবর্তনীয় করে তোলা। যাতে তার চিরশত্রু পাকিস্তান চিরতরে দুর্বল হয়ে পড়ে এবং ভারত আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে। আর এই মিশন বাস্তবায়নের জন্য ভারতের গোয়েন্দা সংস্থা র অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বেছে নিয়েছিল আওয়ামী লীগ ও তার নেতা শেখ মুজিবুর রহমানকে একটি প্রক্সি হাতিয়ার হিসেবে। স্বাধীন বাংলাদেশের স্বপ্ন বাঙালি জনগণের শত বছরের চাওয়া, কিন্তু সেই চাওয়া ভারত ও মুজিবের লুট, গুম, খুন, নারীদের ধর্ষণ ও লক্ষ লক্ষ মানুষের জীবন দিয়ে নয়। এই চক্র ধাপে ধাপে পরিকল্পিতভাবে পাকিস্তানের শাসক গোষ্ঠীকে যুদ্ধের দিকে নিয়ে যায়। পরে পাক বাহিনী দিয়েও ও নিজেরাও মিলে গোপনে স্বদেশীদের গণহত্যার উৎসবে মেতে ওঠে। বিশ্ববাজারে প্রচার করতে থাকে এইসব হত্যা শুধু পাক সেনারাই করেছে। 30 লক্ষ শহীদ হয়েছে, সম্ভ্রম হারিয়েছে 2 লাখ মা বোন, পুরো সংখ্যাটাই ছিল ভুয়া, আওয়ামী রয়ের প্রোপাগান্ডা।
এই ভিডিওটি দেখার পর আমরা আপনাকে একটি কাজ করতে বলবো। গুগল করুন, নিজে থেকে গবেষণা করুন। আগরতলা ষড়যন্ত্র মামলা, কুতুবুদ্দিন আজিজ ব্লাড অ্যান্ড টিয়ার্স, 1971 সালে বিহারি হত্যাকাণ্ড। এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ দিন। আপনাকে যে একটি মাত্র গল্প শেখানো হয়েছে তার বাইরের সত্যতা নিজে থেকে যাচাই করুন। সত্য কখনো একপেশে হয় না। পাকিস্তানকে বিভক্ত করার ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুধু একটি রাজনৈতিক ধারণাই নয়, এর পেছনে ছিল সুপরিকল্পিত গোয়েন্দা অভিযান। ভারতের গোয়েন্দা সংস্থা র, যা নির্দিষ্ট কাজের মধ্যে ছিল পাকিস্তানকে অস্থিতিশীল করা, তারা পূর্ব পাকিস্তানকে তাদের প্রধান লক্ষ্য হিসেবে বেছে নেয়। তাদের কৌশল ছিল সহজ: একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন তৈরি করা এবং তাকে আর্থিক, সামরিক ও রাজনৈতিক সহায়তা দেওয়া। কিন্তু এর জন্য প্রয়োজন ছিল একটি বিশ্বাসযোগ্য সহযোগী। রয়ের দৃষ্টি পড়ে আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমানের ওপর। মুজিব, যিনি ইতিমধ্যেই একজন জনপ্রিয় নেতা এবং শক্তিশালী জাতীয়তাবাদী পরিচয়ের অধিকারী, তাকে এই লক্ষ্য অর্জনের জন্য আদর্শ মাধ্যম হিসেবে দেখা হয়। এবার আমরা 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় চলে যাই। সেপ্টেম্বর 1965। দুই দেশ যখন সীমান্তে পূর্ণমাত্রার যুদ্ধে ব্যস্ত, তখনই পূর্ব পাকিস্তানের একজন উদীয়মান নেতা শেখ মুজিবুর রহমান তার কিছু ঘনিষ্ঠ সহযোগী নিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরে গোপনে বৈঠক করেন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সাথে। এই বৈঠকটি ছিল একটি আনুষ্ঠানিক ষড়যন্ত্রের সূচনা। এটি ছিল একটি সশস্ত্র বিদ্রোহের বিস্তারিত পরিকল্পনা সভা, যার একমাত্র উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানকে জোরপূর্বক পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করা। এই সহায়তা ছিল সব দিক থেকে: আগরতলায় বৈঠকের আয়োজন থেকে শুরু করে গণমাধ্যমে প্রচারণা, মিলিশিয়াদের সশস্ত্র প্রশিক্ষণ, এবং শেষ পর্যন্ত প্রত্যক্ষ সামরিক হস্তক্ষেপ পর্যন্ত। আমরা ছিলাম কলেজের ছাত্র। আমরা তখনকার ভারত সরকারের আকাশবাণীর বেতার সম্প্রচার প্রচারণার প্রোপাগান্ডা বা গুজব বুঝতে পারিনি। বেশিরভাগ প্রচারণাই করা হতো ভারতের রেডিও, আকাশবাণীর মাধ্যমে। যেহেতু আমরা ছাত্র ছিলাম, তরুণ ছেলে ছিলাম, তাই আমাদের তখন সেই বোধ ছিল না আসলে চূড়ান্ত বাস্তবতা কি, পাকিস্তানকে বিভক্ত করার পরিণতি কি হতে পারে। ভারতীয় নেতা এবং নীতি নির্ধারকরা 1947 সাল থেকে পাকিস্তানকে বিভক্ত করার জন্য সক্রিয় ছিলেন। পরিণামে শেখ মুজিব হবেন একটি স্বাধীন রাষ্ট্রের প্রধান। এটি ছিল একটি বিদেশি গোয়েন্দা সংস্থার দ্বারা সরাসরি পৃষ্ঠপোষকতা প্রাপ্ত রাষ্ট্রদ্রোহ। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এই গভীর ষড়যন্ত্রের প্রমাণ সংগ্রহ করে এবং 1968 সালের 18 জানুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে। এই মামলায় শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে আরো 35 জনকে অভিযুক্ত করা হয় দেশদ্রোহিতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য। এটি ছিল রয়ের পরিকল্পনার প্রথম বড় ধাক্কা, কিন্তু এতে তারা নিরুৎসাহিত হয়নি, বরং তাদের কৌশল আরো সূক্ষ্ম করে। কিন্তু ভারত ও আওয়ামী লীগ সৃষ্ট প্রবল অভ্যন্তরীণ চাপ, দাঙ্গা, অভ্যুত্থান ও আন্তর্জাতিক লবিং এর মুখে 1969 সালের 22 ফেব্রুয়ারি এই মামলা হঠাৎ করেই, কোনো সুষ্ঠু বিচার প্রক্রিয়া শেষ না করেই প্রত্যাহার করে নেওয়া হয়। এটি ছিল র ও আওয়ামী লীগের প্রথম বড় বিজয়, যা তাদেরকে আরো সাহসী করে তোলে এবং প্রমাণ করে যে তারা আইনকে নিজেদের মতো করে চালাতে পারে। কিন্তু সত্যি চিরকাল চাপা থাকে না। ইতিহাসের নিজস্ব উপায় আছে সত্যকে প্রকাশ করার। এই মামলাটি প্রত্যাহারের প্রায় 40 বছর পর 2009 সালে আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি, শেখ মুজিবেরই ঘনিষ্ঠ সহকর্মী, আওয়ামী লীগের সিনিয়র নেতা ও সাবেক উপস্পিকার কর্নেল অবসরপ্রাপ্ত শওকত আলী, বাংলাদেশি সংসদে দাঁড়িয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ স্বীকারোক্তি করেন। তিনি প্রকাশ্যে ও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন যে আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযোগগুলো সম্পূর্ণ সত্য, সঠিক ও প্রমাণিত ছিল। তিনি সরাসরি বলেন যে এটি কোনো ভুয়া মামলা ছিল না। এর মানে কি? এর মানে শেখ মুজিব ও ভারত আসলেই দেশ ভাঙার ষড়যন্ত্র করেছিলেন। আমি মনে করি, এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি যে বিশ্বের বেশিরভাগ মানুষই এটিই বিশ্বাস করে। তারা হয়তো প্রকাশ্যে তা বলতে পারছে না, কিন্তু পাকিস্তান যেমনটি ছিল আর কখনো তেমন থাকবে না। এটি কোনো মুক্তির সংগ্রামের মহৎ পরিকল্পনা ছিল না। একজন মানুষের ক্ষমতার লোভ
ও একটি ভূখণ্ডকে এককভাবে নিয়ন্ত্রণ করার চতুর ষড়যন্ত্র। এটি ইতিহাসের এক তিক্ত বিদ্রূপ। 1966 সালে শেখ মুজিবুর রহমান তার বিখ্যাত 6 দফা কর্মসূচি উপস্থাপন করেন। উপরিভাগে এটি ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসনের দাবি, যা কিছু প্রেক্ষাপটে যৌক্তিক মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি ছিল ভারতীয় রয়ের ডিজাইন করা একটি মাস্টার প্ল্যান, একটি নীল নকশা পাকিস্তানকে ভাঙার জন্য। এই দফাগুলো বিশ্লেষণ করলে স্পষ্ট হয়ে যায়, আলাদা মুদ্রা ও কর ব্যবস্থা অর্থনীতিকে পুরোপুরি বিভক্ত করে দিত, একটি অভিন্ন বাজারের ধারণাকেই ধ্বংস করত। আলাদা সেনাবাহিনী দেশের জাতীয় নিরাপত্তা কাঠামোকে সম্পূর্ণ দুর্বল ও বিভক্ত করে দিত, যে কোনো বাহ্যিক হুমকির সামনে দেশকে অসহায় করে তুলত। বৈদেশিক বাণিজ্যের একক অধিকার কেন্দ্রীয় সরকারকে অর্থনৈতিকভাবে অকার্যকর করে তুলত। মূলত 6 দফা ছিল পাকিস্তানকে একটি আলগা ও অকার্যকর কনফেডারেশনে পরিণত করার সূত্র, যাকে পরে খুব সহজেই সামান্য চাপ দিয়েই সম্পূর্ণ ভেঙে ফেলা যেত। ভারত চেয়েছিল একটি দুর্বল পাকিস্তান এবং একটি দুর্বল, নির্ভরশীল ও ভারত নিয়ন্ত্রিত বাংলাদেশ। শেখ মুজিব ছিলেন সেই নিখুঁত হাতিয়ার, যার মাধ্যমে তারা এই অশুভ পরিকল্পনা বাস্তবায়ন করেছিলেন। এটি স্বায়ত্তশাসনের দাবি নয়, এটি ছিল বিচ্ছেদের একটি সূক্ষ্মভাবে গণনা করা রোডম্যাপ। 1970-এর নির্বাচনকে এবং আওয়ামী লীগ একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। তাদের লক্ষ্য ছিল না একটি ঐক্যবদ্ধ পাকিস্তানের অধীনে সরকার গঠন করা, তাদের লক্ষ্য ছিল একটি অপ্রতিরোধ্য গণভোট জেতা, যা তারা পরবর্তীতে যে কোনো সমঝোতা প্রত্যাখ্যান করতে এবং বিচ্ছেদের আন্দোলনকে ন্যায্যতা দিতে ব্যবহার করতে পারে। But I can tell you one thing. Nobody should play with the fire. Nobody should try to suppress the 70 million people. 6 দফা চমৎকারভাবে স্বায়ত্তশাসনের রূপরেখা হিসেবে উপস্থাপন করা হয়েছিল, কিন্তু এর চূড়ান্ত লক্ষ্য, যা রয়ের নির্দেশনায় পরিচালিত, ছিল পূর্ণ বিচ্ছেদ। 1970 সালের 12ই নভেম্বর ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে লাখো মানুষ ও গবাদি পশু মারা যায়। এক ভয়াবহ বিপর্যয় নেমে আসে। He has come up here to আমি সিদ্ধান্তটি প্রধান নির্বাচন কমিশনারের উপর ছেড়ে দিয়েছি। তিনি নিজে এখানে এসেছেন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে, যে সেই এলাকায় 7ই ডিসেম্বর নির্বাচন হবে নাকি কয়েক সপ্তাহ পিছিয়ে দেওয়া হবে, কিন্তু পাকিস্তানের অন্যান্য অঞ্চলের নির্বাচন অবশ্যই হবে। তখন নির্বাচন পেছানো নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু এসবের পরও আওয়ামী লীগ বলেছিল, না, নির্বাচন পিছানো যাবে না। তাদের নির্বাচনের উপর এতটাই দৃঢ় নিয়ন্ত্রণ ছিল যে তারা কোনো বিলম্ব চাইছিল না। একদিকে জুলফিকার আলী ভুট্টো জনগণকে রুটি, কাপড় ও বাসস্থানের স্লোগান দিচ্ছিলেন, অন্যদিকে পূর্ব পাকিস্তানে শেখ মুজিবুর রহমান তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন 6 দফা কর্মসূচি নিয়ে। 1970-এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে 162টির মধ্যে 160টি আসনে জয়লাভ করে, কিন্তু এই সংখ্যাটি একটি বিভ্রান্তিকর চিত্র আগে। একটি গুরুত্বপূর্ণ সত্য সবসময় ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়। পূর্ব পাকিস্তানে 43% ভোটারই ভোট দেননি। ভেবে দেখুন, প্রায় অর্ধেক ভোটার হয়তো এই বিচ্ছিন্নতাবাদী এজেন্ডাকে সমর্থন করেনি, হয়তো ভোট প্রক্রিয়াকে বিশ্বাস করেনি। অথচ পূর্ব পাকিস্তানের অর্থাৎ বাংলাদেশের আব্দুল হামিদ খান ভাসানী সমর্থিত ইসলামপন্থী অন্যান্য দলের বিপুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তারা একেবারে ভোট পায়নি, এবং এটা ছিল চরম বিস্ময়কর ঘটনা। অনেক ঐতিহাসিকদের মতে 1970-এর নির্বাচন বাংলাদেশের ইতিহাসে প্রথম ভোট ডাকাতির নির্বাচন বলা হয়। ইয়াহিয়া খান তখন পড়েন এক বিশাল রাজনৈতিক চাপে। একদিকে পিপুলস পার্টি এবং জুলফিকার আলী ভুট্টো, ও অন্যদিকে আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমান। আসলে ইয়াহিয়া খান চেয়েছিলেন শেখ মুজিবুর রহমানকে সংসদের অধিবেশনের আগে তার 6 দফা কর্মসূচিতে ছাড় দিতে বাধ্য করানোর জন্য।
একবার সংসদ অধিবেশনে বসলে শেখ মুজিব তার 6 দফার ভিত্তিতে সহজেই সংখ্যাগরিষ্ঠ ভোটে পুরো পাকিস্তানের সংবিধানই পরিবর্তন করতে পারতেন কোনো রাজনৈতিক চাপ ছাড়াই। কিন্তু শেখ মুজিব তাড়াহুড়ো করছিলেন এবং আক্রমণাত্মক হয়ে উঠলেন। সে তার এমপিদের শপথ করিয়েছিলেন যে 6 দফা থেকে কোনোভাবেই সরে আসা না যায়। প্রতিদিন অসহযোগ আন্দোলনের ডাক দিচ্ছিলেন। একদিন ট্রেন বন্ধ, পরদিন কর বন্ধ, তারপরে বিদ্যুৎ কেন্দ্র অচল ইত্যাদি। অর্থাৎ তিনি আসলে একটি কার্যত নিজের সরকার গঠন করতে চেয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ ও ভারত এই নির্বাচনী সংখ্যাগরিষ্ঠতাকে পরম ম্যান্ডেট হিসেবে বৈশ্বিক গণমাধ্যমে বিক্রি করার জন্য একটা ব্যাপক প্রচার যুদ্ধ শুরু করে, এক ধরনের ভুয়া কাহিনী তৈরি করে। And Bangladesh, they're not hearing the order from anybody except, you understand, the direction given by Awami League. The problem is not creating by me or my non-cooperation movement, creating by the ruling clique who are sitting and creating. I am in a movement. ভারত জানত যে একটি গণতান্ত্রিক পাকিস্তান মানে আরো শক্তিশালী পাকিস্তান। তাই তাদের লক্ষ্য ছিল গণতন্ত্রকেই ব্যবহার করে পাকিস্তানকে ধ্বংস করা। নির্বাচনী জয় শেষ লক্ষ্য ছিল না, এটি ছিল একটি বৃহত্তর আরো বিধ্বংসী পরিকল্পনার প্রথম ধাপ। নির্বাচনের পর যখন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ও শেখ মুজিবের রাজনৈতিক আলোচনা ভেঙে পড়ে, র এবং তাদের সহযোগীরা চলে যায় দ্বিতীয় ধাপে, তখনই ভারত ও আওয়ামী লীগ তাদের আসল সহিংস পরিকল্পনা কার্যকর করা শুরু করে। ভারতের র দ্বারা সরাসরি প্রশিক্ষিত অস্ত্রসজ্জিত, অর্থায়িত ও নিয়ন্ত্রিত মুজিব বাহিনী, যা পরে মুক্তি বাহিনী নামে পরিচিত হয়, সংগঠিতভাবে লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড শুরু করে। আমার মনে হয় আমরা কোনোদিনই সঠিক সংখ্যাটা জানতে পারবো না। অনেক মানুষ স্রেফ উধাও হয়ে গেছে। তবে আপনি হয়তো মনে করতে পারবেন, আমি 2রা মে যেদিন লিখেছিলাম সেখানে উল্লেখ করেছিলাম যে সবকিছু শুরু হয়েছিল এক ভয়াবহ ঘৃণার বিস্ফোরণ দিয়ে, যখন বাঙালিরা গিয়ে হাজার হাজার অবাঙালি, বিহারি ও পশ্চিম পাকিস্তানিদের হত্যা করেছিল। আমি সংখ্যাটায় প্রায় 1 লক্ষের মতো অনুমান করেছিলাম, যদিও মৃতদেহের সংখ্যা প্রায় 20,000 ছিল। পরে সেনাবাহিনীর অভিযানে আরো প্রায় 1.5 লক্ষ মানুষ নিহত হয়েছে বলে আমার ধারণা। In the tragic dismemberment of Pakistan was the wholesale killing of Biharis. পাকিস্তানের বিভক্তির ইতিহাসে এক অধ্যায় ছিল বিহারিদের গণহত্যা। তারা যখন মুক্তি বাহিনীর পরিবর্তে কেন্দ্রীয় সরকারপন্থী ও পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনীর সমর্থন করেছিল, তখন তাদের খুঁজে বের করে মুজিব বাহিনী নির্বিচারে হত্যা করে। এই বিহারি নিধন হত্যাযজ্ঞের ঘটনা শুধু সুস্পষ্টভাবে নথিবদ্ধই হয়নি, বরং শেষ পর্যন্ত হত্যাকারীদের ক্ষমাও করে দেওয়া হয়েছিল। Not only well documented, but was forgiven. মুজিব বাহিনী বনাম মুক্তি বাহিনী। মুজিব বাহিনী মুজিব বাহিনী ছিল ভারত ও আওয়ামী লীগের গুপ্ত হাতিয়ার, গোপনে গঠিত এক বাহিনী। ভারতীয় গোয়েন্দা সংস্থা র ও আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতৃত্ব দ্বারা সরাসরি নিয়ন্ত্রিত এক বাহিনী। 2. রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি, রাজনৈতিক দমন ও জাতীয়তাবাদী নির্মূলের মনোভাব নিয়ে কাজ করেছে। 3. অসহযোগ আন্দোলনের সময় সারা দেশে ভাঙচুর, অগ্নিসংযোগ, নারী ধর্ষণ এবং রাজনৈতিক প্রতিপক্ষের গণহত্যায় জড়িত। স্বাধীনতার পরেও এই বাহিনী পিছনে থেকে গোপনে হত্যা, লুটপাট ও সন্ত্রাস সৃষ্টি করেছে। 4. ভারতীয় র দ্বারা সরাসরি প্রশিক্ষিত, অস্ত্রসজ্জিত, অর্থায়িত ও নিয়ন্ত্রিত একটি বাহিনী।
5 দেশপ্রেমিক বাঙালি ইসলামপন্থী ভারত বিরোধী পাকিস্তানপন্থী ও বিহারি নাগরিকদের গণহত্যায় জড়িত। 6 এরা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা ব্যবহার করে অপকর্ম চালিয়েছে। 7 এই বাহিনীর সামনে থেকে মুক্তিযুদ্ধ করেনি, পিছন থেকে অপকর্ম করেছে, তাই এদের মৃত্যুর হার কম। শুধু অপকর্মের সময় পাক বাহিনীর হাতে অনেকে মারা পড়েছে। 8 মুজিব বাহিনীর অপরাধের কথা ইতিহাসে প্রায় লুকোনো বা অস্বীকৃত। স্বাধীনতার পরে যারা মহান বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাদের নাম ইতিহাসের খাতায় লিখিয়েছে। মুক্তিবাহিনী এই বাহিনী প্রকাশ্যে গঠিত, মূলত স্বতঃস্ফূর্ত দেশপ্রেমিক তরুণ, সেনাবাহিনীর সদস্য ও সাধারণ নাগরিকদের নিয়ে গঠিত, যারা কেন্দ্রীয়ভাবে ভারতীয় নিয়ন্ত্রণে ছিল না। 2 যারা পরিবার হারানো, দেশপ্রেমিক বা কোনো এক বাহিনী দিয়ে নিপীড়নের শিকার হয়ে স্বতঃস্ফূর্তভাবে মুক্তিযুদ্ধে যোগদান করেছিল। 3 মুক্তিবাহিনীর সদস্যরা ভারতীয় প্রশিক্ষণ ও অস্ত্র পেলেও তারা ভারতীয় এজেন্ডা বোঝেনি বা মানেনি। শুধু দেশ মুক্তির জন্য তারা পাকিস্তানি সামরিক বাহিনী ও তাদের সহযোগী স্থানীয় দালালদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। 4 সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছে, গেরিলা কায়দায় অপারেশন চালিয়েছে, বহু তরুণ ও যুবক শহীদ হয়েছে। এই বাহিনীর হাতেই সত্যিকারের দেশ স্বাধীন হয়েছে। 5 ভারতীয় প্রচারণা ও গুজব বিশ্বাস করে পাকিস্তান সেনাবাহিনীকে খুনি ভেবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। মুজিব বাহিনীর গোপনে চালানো গণহত্যাকাণ্ড সম্পর্কে অজ্ঞ ছিল। তারা সাধারণ জনগণের বিরুদ্ধে সহিংসতায় জড়িত ছিল না। 6 স্বাধীনতার পরে অনেকেই মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায়নি। অনেকে নামমাত্র স্বীকৃতি পেলেও মুজিব বাহিনীর অপকর্মের দায় তাদের ঘাড়ে চাপানো হয়েছে। 7 স্বাধীনতার পরে মুক্তিবাহিনীর অনেকে মুক্তিযুদ্ধের আসল উদ্দেশ্য জানতে পেরে নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে প্রকাশ না করে সাধারণ জীবনে ফিরে গেছে। আর আমি আপনাকে বলেছি আমি এসব করিনি। আগে বলেছি তারা চেষ্টা করেছে, কিন্তু আমি কাউকে হত্যা করিনি। ভিতরে এটা পুরোপুরি ভারতের গোয়েন্দা সংস্থা র দ্বারা সংগঠিত ছিল, আর বাইরের দিক থেকে এটা মুজিবের মাধ্যমে করা হয়েছে, তাই মুজিবকে দায়ী করা হবে। এবং তারা সবাই এখনো সেখানে আছে। শেখ হাসিনার আশেপাশে আছে, যিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং শেখ হাসিনা সবকিছু খুব ভালোভাবে জানেন। মুজিব বাহিনী অর্থ হচ্ছে বাংলাদেশের জন্য শত্রু, এবং আমিও মুজিব বাহিনীর ট্রেনিং নিয়েছিলাম। ভারতের র ও শেখ মুজিবের লক্ষ্য ছিল অত্যন্ত নির্দিষ্ট। 1 পশ্চিম পাকিস্তানি সাধারণ মানুষকে আতঙ্কিত করা এবং তাদের পালিয়ে যেতে বাধ্য করা, যাতে পাকিস্তানি সেনাদের একটি বিদেশি দখলদার বাহিনী হিসেবে উপস্থাপন করা যায়। 2 বিহারি সম্প্রদায়, যারা উর্দু ভাষী ছিল এবং পাকিস্তানের ধারণাকে সমর্থন করত, তাদেরকে পশ্চিম পাকিস্তানি প্রভাবের প্রতীক হিসেবে দেখা হতো। 3 পাকিস্তানি সেনাদের সামরিক প্রতিক্রিয়ায় উস্কে দেওয়া, যা পরে বিদ্রোহকে ন্যায্যতা দেওয়ার এবং আন্তর্জাতিক সমর্থন অর্জনের জন্য প্রচারণা অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে। 4 পশ্চিম পাকিস্তানি নাগরিকরা, সরকারি কর্মচারী, ব্যবসায়ী, শিক্ষক, যারা পূর্ব পাকিস্তানে বসবাস ও কাজ করত, তারা ছিল সহজ শিকার। 5 প্রো পাকিস্তানি বাঙালি, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সেনা কর্মকর্তা, পুলিশ সদস্য, যে কেউ যারা বিচ্ছেদের বিরোধিতা করত বা পাকিস্তানের প্রতি অনুগত ছিল। 6 সকল গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে বিহারি ও সাধারণ মানুষকে হত্যা করে এবং ঘরবাড়িতে আগুন লাগিয়ে আতঙ্ক সৃষ্টি করা। এবং তাদেরকে শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নিতে উৎসাহিত করা, যাতে তারা আন্তর্জাতিক গণমাধ্যমে 30 লক্ষ শহীদ হয়েছে এর প্রোপাগান্ডা চালাতে পারে। বাঙালি লেখক ও সাংবাদিক কুতুবুদ্দিন আজিজ তার ব্লাড অ্যান্ড টিয়ার্স বইয়ে বিশদভাবে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষের উপর সংঘটিত নৃশংসতার বর্ণনা দিয়েছেন। 1971 সালের মার্চ মাসে কিভাবে সংগঠিতভাবে আওয়ামী লীগের সশস্ত্র গ্রুপ প্রায় 3 থেকে 5 লাখ পশ্চিম পাকিস্তানি, বিহারি, পাকিস্তানপন্থী এবং ইসলামপন্থী বাঙালিকে তাদের বাড়ি থেকে ধরে এনে নৃশংসভাবে হত্যা করা হয়, তাদের সম্পত্তি লুট করা হয়, নারীদের উপর পাশবিক নির্যাতন চালানো হয়।
साहब मैं संतहार पहुंचा हूँ जो रेलवे स्टेशन था। वहां पर एक तालाब था। तालाब पूरे के ऊपर खून की तह जमी। আমি যখন সান্তাহার রেলওয়ে স্টেশনে পৌঁছালাম তখন সেখানে একটি পুকুর ছিল। পুরো পুকুর জুড়ে রক্তের স্রোত। পাকিস্তান সেনাবাহিনী আগে কখনো সেখানে যায়নি। আমরা সবেমাত্র সেখানে পৌঁছেছি। তাহলে সেই গণহত্যা কারা করল? সমস্ত বাঙালি ও বিহারীদের পুকুরের ধারে এনে বলি দেওয়া হয়েছিল। তারপর মহিলাদের দেখলাম, তাদের স্তন কাটা হয়েছিল, নাক কাটা, কারো কান কাটা, অনেকের মাথা কাটা হয়েছিল, আর অনেকের মস্তিষ্কের অর্ধেক অংশ বাইরে বেরিয়েছিল। তাদের মধ্যে যারা বেঁচে ছিল, আহত ছিল, আমাদের মধ্যে যতজন ডাক্তার ছিলেন, তারা যাদের চিকিৎসা করা সম্ভব ছিল তাদের চিকিৎসা করেছিলেন। তারপর সকালে আমাদের লোকদের নাকে কাপড় বেঁধে নিয়ে পচা মৃতদেহ আলাদা করা হয়েছিল। তাদের জন্য একটি 3 বা 4টি গণকবর খোঁড়া হলো। জানাজার নামাজ যথাযথভাবে সম্পন্ন করা হয়েছিল। সেখানে মুসলমানদের পাশাপাশি হিন্দুরাও থাকতে পারে, কে জানে কে কি, কিন্তু আমরা ওদের সেখানেই কবর দিয়েছি। পরে তারাই আবার সেই কবরগুলো খুঁড়ে বের করে বলেছিল, নিউজ পেপারে বড় করে লেখা হলো, ওরা বলেছে দেখুন পাকিস্তান আর্মি এখানে গণহত্যা চালিয়েছে, অগণিত মানুষকে হত্যা করেছে। पाकिस्तान आर्मी ने ये यहाँ पर मास मर्डर किया है, बेतहाशा लोगों को मारा है। এই হত্যাকাণ্ডগুলো ছিল এলোমেলো নয়, এটি ছিল একটি সতর্কভাবে সাজানো জাতিগত ও রাজনৈতিক শুদ্ধি অভিযান, যা সরাসরি ভারতীয় গোয়েন্দাদের তত্ত্বাবধানে এবং তাদের স্থানীয় সহযোগীদের দ্বারা বাস্তবায়িত হয়েছিল। এই সহিংসতার একটি উদ্দেশ্য ছিল জাতিগত ধর্মপ্রাণ মুসলিম ও দেশপ্রেমিক নিধন। আরেকটি উদ্দেশ্য ছিল পাকিস্তান সেনাবাহিনীকে সামরিক অভিযানে প্ররোচিত করা, যাতে তারা আন্তর্জাতিক গণমাধ্যমে আওয়ামী লীগ নিজেদের ভিকটিম হিসেবে উপস্থাপিত করতে পারে। কিভাবে আমার গরিবের উপরে, আমার বাংলার মানুষের অবুকের উপরে গুলি করা হয়েছে? কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে? কি করে মানুষকে হত্যা করা হয়েছে? যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। কিন্তু আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দমাতে পারবে না। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। 1971 সালের মার্চ মাসে শেখ মুজিবুর রহমানের ভাষণগুলো বিশ্লেষণ করলে একটি স্পষ্ট ধারা বোঝা যায়। তার বক্তব্যগুলো ক্রমশ সংঘাতমূলক হয়ে উঠছিল এবং আলোচনা অসম্ভব করার উদ্দেশ্যে তৈরি হচ্ছিল। যখন তিনি বলেছিলেন দেশে কোনো সরকার নেই, মানুষ আমার আদেশ মানে, তিনি কার্যত একটি সমান্তরাল সরকারের ঘোষণা দেন, যা রয়ের চিত্রনাট্যের অংশ ছিল। তার চ্যালেঞ্জ, সে যা খুশি করুক। It is most unfortunate. We cannot tolerate any more all this system. And you know the people are behind me, everything is collapsed. There is no administration. The people are obeying my order, not their order. Legally, I am the authority because people have put it to me. Won't that make President Yahya Khan take military action against you? It is up to him, I don't care. ভারত ও আওয়ামী লীগ আন্তর্জাতিক মিডিয়াকে সক্রিয়ভাবে ভুয়ো তথ্য সরবরাহ করছিল যে পাকিস্তান সেনাবাহিনী শান্তিপূর্ণ বাঙালি নাগরিকদের উপর বিনা কারণে আক্রমণ চালাচ্ছে। Between India and Pakistan, as you know, ভারত ও পাকিস্তানের মধ্যে আপনি জানেন এই সমস্যা আসলে ভারত পাকিস্তান সমস্যা নয়। সমস্যাটি হচ্ছে পশ্চিম পাকিস্তানের সামরিক শাসন ব্যবস্থা এবং বাংলাদেশের জনগণ ও তাদের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে। যে কোনো সমাধানে বের করা হোক না কেন, তা অবশ্যই বাংলাদেশের জনগণকে সন্তুষ্ট করতে হবে। আর যেমন আমি আগেই বলেছি, এই জনগণই তাদের প্রতিনিধিদের নির্বাচিত করেছিল, খুব বেশি দিন আগেও নয়, যারা তাদের পক্ষে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘে প্রতিনিধি পাঠানোর অধিকার রাখে। জাতিসংঘের পর্যবেক্ষক পাঠানো প্রসঙ্গে আমরা তাদের কোনো প্রয়োজনই দেখি না। Has left our country totally devastated. Systematic genocide has exterminated almost 3 million lives. Millions of homes have been burned down. Entire villages have been wiped out.
Among those that survived, millions are reduced to being refugees, having had to leave their homes in order to save their lives and the honor of their women folk. Those who remained behind have suffered inhuman torture, and many have had their property looted. তারা নিজেরাই সমস্যা তৈরি করেছিল, নিজেরাই সহিংসতা সাজিয়েছিল এবং তারপর নিজেদেরকেই একমাত্র সমাধান হিসেবে উপস্থাপন করেছিল। সমস্ত অপারেশনের সবচেয়ে কৌশলী ও ভয়ঙ্কর অংশটি ছিল মিডিয়া ম্যানিপুলেশন ও মনস্তাত্ত্বিক যুদ্ধ। End of the enclave as you look towards Pakistan. আমরা এখন এনক্লেভের বাম পাশে আছি। আপনি যদি পাকিস্তানের দিকে তাকান তাহলে আমরা একদম সামনে অবস্থান করছি। The colonel told us that it was only when ভারতীয় কর্নেল জানালেন, যখন পাকিস্তানের 14টি চ্যাপি ট্যাঙ্কের একটি দল ভারতীয় ভূখণ্ডে গুলি চালাতে শুরু করে, তখনই ভারতীয় বাহিনী পাল্টা আক্রমণ চালায়। যে ট্যাঙ্কগুলো এখন এখানে দেখা যাচ্ছে সেগুলো তাদের ক্রুরা ফেলে পালিয়ে গিয়েছিল। how it was possible for the same number of similarly armored Indian tanks to কিভাবে একই সংখ্যক একই রকম সাজোয়া ভারতীয় ট্যাঙ্কের পক্ষে কিভাবে একটি পাকিস্তানি স্কোয়াড্রনকে সম্পূর্ণরূপে ধ্বংস করা সম্ভব হয়েছিল এটি বোঝা কঠিন। It's easier to hand out tea and cakes to a busload of journalists than allow them to learn the whole truth. সংবাদকর্মীদের পুরো সত্যটা জানার সুযোগ দেওয়ার থেকে তাদেরকে চা আর কেক পরিবেশন করাই বেশি সহজ ছিল। একই সময়ে পশ্চিম পাকিস্তানের সংবাদপত্র ও গণমাধ্যমকে সরকারি স্তরে কঠোর নির্দেশ দেওয়া হয়েছিল এই গণহত্যার কোনো খবর প্রকাশ না করতে, যাতে পশ্চিম পাকিস্তানে বসবাসকারী বাঙালিদের বিরুদ্ধে প্রতিশোধ না হয় এবং জনমনে আতঙ্ক না ছড়ায়। এটি ছিল একটি বিশাল কৌশলগত ভুল। পশ্চিম পাকিস্তানি শাসকরা ঘুণাক্ষরেও ঠাহর করতে পারে নাই পুরোটাই যে শেখ মুজিবের চালাকি ও রয়ের খুনের নোংরা রাজনীতির খেলা। শেখ মুজিবুর রহমান ছিল এমন একজন নেতা যিনি জানতেন তার পিছনে একটি বিদেশি শক্তির সমর্থন রয়েছে এবং তিনি ইচ্ছাকৃতভাবে সামরিক সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছিলেন তার জনগণের নিরাপত্তার দিকে বুড়ো আঙুল তুলে ধরে। যা তার পৃষ্ঠপোষকেরা চেয়েছিল, তাদের লক্ষ্য ছিল পাকিস্তান সেনাবাহিনীকে একটি ব্যাপক সামরিক অভিযানে বাধ্য করা, যাতে তারা আক্রান্ত চরিত্রে অভিনয় করতে পারে এবং আন্তর্জাতিক সহানুভূতি ও সমর্থন আদায় করতে পারে। And this has been done through, as I said, first through refugee aggression, now through military aggression. We have suffered in the hands of Pakistan 4 aggressions, and we are not going to take it anymore. I wish to give a very serious warning to the Council. এটি ছিল একটি ক্লাসিক মিথ্যা পতাকা বা ফলস ফ্ল্যাগ অপারেশনের সব উপাদান ধারণকারী কৌশল। 25 মার্চ 1971। পূর্ব পাকিস্তানে ব্যাপক বিশৃঙ্খলা, সংগঠিত গণহত্যা, প্রশাসনের সম্পূর্ণ ভেঙে পড়া এবং ভারতের ক্রমবর্ধমান হস্তক্ষেপের মুখে পাকিস্তান সেনাবাহিনী শেষ পর্যন্ত অপারেশন সার্চলাইট শুরু করে। এই অভিযানটি জনপ্রিয় বর্ণনার মতো বিনা কারণে চালানো আগ্রাসন ছিল না। এটি ছিল একটি সাংবিধানিক সরকারের মৌলিক দায়িত্ব, আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করা, নাগরিকদের সুরক্ষা দেওয়া এবং দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা। তারা ইতিমধ্যেই চলমান এক ধরনের গৃহযুদ্ধ ও একটি বিদেশি শক্তির প্রক্সি আগ্রাসনের মুখোমুখি হয়েছিল। ভারত ও আওয়ামী লীগ ঠিক এই প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছিল, যাতে তারা শেষ পর্যন্ত প্রকাশ্য যুদ্ধের দ্বার খুলতে পারে এবং পাকিস্তানকে আন্তর্জাতিক বিচ্ছিন্নতার দিকে ঠেলে দিতে পারে। পাকিস্তান সেনাবাহিনী পড়ে গিয়েছিল একটি সুচারুভাবে সাজানো ফাঁদে। অপারেশন সার্চলাইটের পর পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ রয়ের চূড়ান্ত ধাপের দরজা খুলে দেয়। ভারত শুরুতে গোপনে বিদ্রোহীদের সহায়তা করেছিল, কিন্তু তাদের আসল লক্ষ্য সবসময় প্রত্যক্ষ সামরিক সম্পৃক্ততাই ছিল। তারা সঠিক আন্তর্জাতিক মুহূর্তের জন্য অপেক্ষা করল এবং পরে বাংলাদেশ মুক্তির অজুহাতে পূর্ণমাত্রার আক্রমণ চালালো।
এটি কোনো মানবিক সদিচ্ছার কাজ ছিল না, এটি ছিল বহু বছরের কৌশলের পরিণতি, যার মাধ্যমে পাকিস্তানকে স্থায়ীভাবে দুটি ভাগে বিভক্ত করা হয় এবং ঢাকায় একটি অনুগত সরকার বসানো হয়। 1971 সালের যুদ্ধ কেবল একটি গৃহযুদ্ধ ছিল না, এটি ছিল রয়ের দ্বারা সংগঠিত একটি প্রক্সি যুদ্ধ, যেখানে বাংলার মানুষেরা ছিল একটি বৃহত্তর ভূ রাজনৈতিক খেলার প্যাদানির মতো। সাধারণ নিরীহ মানুষের রক্তই ছিল তাদের চিত্রিত ক্যানভাসের রং। ইতিহাস খুব কমই সাদা কালো হয়, এটি প্রায়শই ধূসর রঙের ছায়া। 1971 ছিল একটি জটিল ট্র্যাজেডি, যেখানে বহু পক্ষের অতৃপ্ত লোভ, ভুল হিসাব নিকাশ ও নির্মম ভূ রাজনীতির শিকার হয়েছিল লক্ষ লক্ষ সাধারণ মানুষ, বাঙালি, বিহারি ও পশ্চিম পাকিস্তানি। তারা এমন একটি খেলার চূড়ান্ত মূল্য দিয়েছিল যা তারা কখনোই বুঝতে পারেনি। এই যে পুরো নাটকটা না, পুরো পলিটিক্যাল নাটকটা আসলে মিস্টার ভুট্টো আর মুজিবুর রহমান মিলে করেছে। তারা এমনকি ইয়াহিয়া খানকেও বোকা বানিয়েছিল। ইয়াহিয়া খান ছিলেন একজন সেনা অফিসার। আমি পুরো দোষ দিই মিস্টার ভুট্টোকেই। 1971-এর পরের ইতিহাসই প্রমাণ করে ভারত ও আওয়ামী লীগের আসল উদ্দেশ্য কি ছিল। Of the independent sovereign Republic of Bangladesh. স্বাধীনতার পর খুব দ্রুত শেখ মুজিব তার কর্তৃত্ববাদী রূপ প্রকাশ করেন। বিরোধী দলগুলো নিষিদ্ধ করা হয়, সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, গুরুত্বপূর্ণ শিল্প ও সম্পদকে জাতীয়করণ করে ভারতের নিয়ন্ত্রণের অধীনে নেওয়া হয়। অবশেষে 1975 সালে তিনি একদলীয় বাকশাল ব্যবস্থা চালু করেন। যা বাস্তবে বাংলাদেশকে একদলীয় একনায়কতন্ত্রে পরিণত করে, যা ভারতের রাজনৈতিক মডেলের প্রতিফলন ছিল। ভারতের রয়ের লক্ষ্য পূর্ণ হয়েছিল। তারা একটি বিভক্ত এবং দুর্বল পাকিস্তান এবং একটি দুর্বল, অর্থনৈতিকভাবে নির্ভরশীল, রাজনৈতিকভাবে অনুগত বাংলাদেশ পেয়েছিল, যা ভারতের আঞ্চলিক আধিপত্য ও ভূ রাজনৈতিক স্বার্থকে পরিবেশন করেছিল। কিন্তু শেখ মুজিবুর রহমানের এই একনায়কতান্ত্রিক শাসনের পরিণতিই ছিল 1975 সালের 15ই আগস্টের মর্মান্তিক ঘটনা, যেদিন তিনি অবশেষে তার নিজের তৈরি ব্যবস্থার হাতেই নিহত হন। একটি শিক্ষা যে স্বৈরাচারীরা প্রায়শই তাদের নিজেদের সিস্টেমেরই শিকার হন। আজ আমরা জানলাম ইতিহাস প্রায় যেমন দেখা যায় তেমন নয়। আমরা জানলাম এক তথাকথিত জন আন্দোলন আসলে বিদেশি শক্তির দ্বারা পরিকল্পিত ও অর্থায়িত এক প্রক্সি যুদ্ধও হতে পারে। আমরা জানলাম ভূ রাজনীতির খেলায় আসল বলির পাঠা হয় সাধারণ নাগরিকেরা, যারা নিজেদের রক্ত দিয়ে মূল্য যোগায়। পাকিস্তান ও বাংলাদেশের মানুষ দুজনেই ছিল ভারতের এবং একদল ক্ষমতালোভী রাজনীতিবিদের আঁকা এক মহাযোজনার চূড়ান্ত ভুক্তভোগী। এই ইতিহাস বলা হয়নি কারণ এটি ক্ষমতাসীনদের বর্ণনার সাথে মেলে না, কারণ এটি অস্বস্তিকর প্রশ্ন তোলে, কিন্তু সত্যকে কখনোই চিরকাল চাপা রাখা যায় না। এটি উঠে আসে তাদের মুখে যাদের সাহস আছে বলার, প্রকাশিত নথিতে এবং ঘটনাবলীর যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে। দর্শক, আজ আমরা আপনার সামনে যে প্রমাণ ও দৃষ্টিভঙ্গি উপস্থাপিত করেছি তা নিঃসন্দেহে বিতর্কিত এবং প্রচলিত বর্ণনাকে চ্যালেঞ্জ করে, কিন্তু আমরা আপনাকে উৎসাহ দিই গল্পের দুই দিকে শুনুন। শুধু আমাদের কথাই নয়, অন্য উৎস থেকেও গবেষণা করুন।